কিছু কথা কিছু কবিতা নিয়ে আজকের এই কবিতা সন্ধ্যা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্ট্যালিন কবি, বাংলাদেশ কবি স্ট্যালিন, এবং ওনার জন্য আমরা এই রাইটার্স অ্যাসোসিয়েশন ক্যালিফোর্নিয়া আয়োজন করেছি। উনি আমাদের এখানকার যে সমস্ত কবি শিল্প সাহিত্যের লোক আছেন তাদের সাথে একটু দেখা করতে চান। আজকে আমাদের মাঝে আরো রয়েছেন আমাদের কনসাল জেনারেল। উনি একজন শিল্প সাহিত্যের, উনি বললেন যে এখানে আসার পরে তার সুপ্ত চেতনাটা অগ্নিগিরির মতন বের হয়ে গেছে। এটা এখন যেখানে যাবেন সেখানে প্রকাশ করার ব্যবস্থা থাকবে না, কারণ উনি কাঁপায় যাচ্ছেন। নিরন্তর একটা চর্চার মধ্যে আছে। তারপর আমি খুব উৎসাহিত হলাম, বললাম যে তাদের সঙ্গে যদি আমার দেখা হয় আমার খুব ভালো লাগে। সে আয়োজন যেখানে হয়েছে এখানে এসে আমি আমাদের দেশের বিখ্যাত অভিনেতা রাজেশ চৌধুরী পেলাম। মনে হচ্ছে বাংলাদেশে আছি, বাংলাদেশের বাইরে আর যাওয়ার কোনো ক্ষমতার অধিকার আমাদের নেই, কারণ আমরা যেখানেই যাই আমাদের বুকের মধ্যে বাংলাদেশ থাকে। আর যার থাকে না সে আর বাংলাদেশের মানুষ নয়, তার দাবি করার কোনো অধিকার নেই। একটু আগে ইজাজ আহমেদের বাসায় টেলিভিশন দেখছিলাম, তো সেখানে নিউজ দেখলাম যে বৌদ্ধদের একটি বাড়িঘর তো পুড়িয়ে দিয়েছে কিছু সন্ত্রাসীরা। তো খুব খারাপ লাগলো যে আমি ভয়ে নিউজ দেখছি না, একবার একটু বেড়াতে এসেছি তো নিউজ দেখলে খারাপ লাগে, কোনো সুসংবাদ পাওয়া কঠিন হচ্ছে। তখন মনে পড়লো যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সে আজ থেকে প্রায় 70-80 বছর আগে তিনি যে বর্ণবাদের বিরুদ্ধে, ধর্মের বিভিন্ন ধর্মের যে গোড়ামি তার বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে অসাম্প্রদায়িক একটা দেশ বাংলাদেশ চেয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন। বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক, বাঙালির জয় হোক, সেই কথাটি তিনি বলেছিলেন। তো আমরা এখনো পর্যন্ত নজরুলের সেই আদর্শিক সেই স্বপ্নের বাংলাদেশ আমরা পাইনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কবিতা বাংলাদেশে আনলেন, তার নামাঙ্কিত একটি প্রতিষ্ঠান করবার জন্য তিনি উদ্যোগ নেন, এবং সেটি আস্তে আস্তে সব সরকারি ভালোবেসে নজরুল একটা প্রতিষ্ঠান তৈরি করলো, নজরুল ইনস্টিটিউট। এটা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে 1985 সালে প্রতিষ্ঠা হয়। এখানে যে জাতীয় কবি শিক্ষিকা যে আছেন তাদের সহযোগিতায় এটি এখন একটি বেশ বড় প্রতিষ্ঠান। এই অর্থে যে আমরা নজরুলের স্মৃতি বিজড়িত যে সমস্ত জায়গা আছে বাংলাদেশে, সেসব জায়গাগুলোতে আমরা স্থাপনা তৈরি করছি, যেখানে নজরুলের সাহিত্যের গবেষণা হবে, যেখানে তার স্মৃতি সংরক্ষণের ব্যবস্থা হবে, তার গানের বিভিন্ন ধরনের বিকৃতি হচ্ছিল সুরের এবং কথা, সেগুলোকে রোধ করার জন্য আমরা কাজ করছি। আমরা প্রায় 4000 গানের বাণী আমরা সংগ্রহ করেছি এবং একটা অখণ্ড নজরুল সঙ্গীতের বাণী গ্রন্থ আমরা প্রকাশ করেছি। একটা অ্যালবাম আমরা প্রকাশ করেছি আন্তর্জাতিক মানের, সে অ্যালবামটি আমাদের মঞ্জুর চৌধুরীর কাছে আছে, আপনারা দেখবেন যে কি চমৎকার সে। এবং এইভাবে আমরা কাজ করছি। আমাদের এখানে না যায় আমরা এরকম নজরুলের জীবদ্দশায় তার দেয়া সুরে, তার অনুমোদিত সুরের বাইরে যেন কেউ গাইতে না পারে সেই ব্যবস্থা আমরা করছি। সম্প্রতিকালে আমাদের একটা কর্পোরেট প্রতিষ্ঠান গ্রামীণ ফোন মোরা ঝঞ্ঝার মতো উদ্যম এই গানটির একটা বিজ্ঞাপন, জানেন মনে না হতে পারে, বিজ্ঞাপন একটা তৈরি করলো এবং সম্পূর্ণ সুরটা আলাদা একটু অন্যরকম করে দিল, যেন তরুণদের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়। তারা চেষ্টা করলো যে একটা গানের অন্যরকম একটা ইমেজ দেওয়ার জন্য, কিন্তু সাধারণ মানুষ এটি গ্রহণ করলো না। কারণ নজরুলের যে আদি সুর মোরা ঝঞ্ঝার মতো উদ্যম গানটি যদি ঠিক গাইতে পারি তো, এবং আমাদেরকে বললো আপনারা এখানে প্রতিষ্ঠান বানিয়েছেন কেন, নজরুলের গানের সুর যদি ডেবিট করা হয় আমাকে মোস্তফা মনে করলো তোমাদের চাকরি ছেড়ে দেওয়া উচিত, তোমরা প্রতিবাদ করছো না কেন। খিটখির আমরা সবাই প্রতিবাদ করলাম, বাধ্য গ্রামীণ ফোন এটি বন্ধ করলো। তাদের অনেক টাকা খরচ করে এটি বানিয়েছিল। সুতরাং সাধারণ মানুষ যে নজরুলকে খুব ভালোবাসে এবং নজরুলের প্রতিষ্ঠানের কাছে যে তাদের অধিকার আছে, তারা দেখতে চায় যে নজরুল ইনস্টিটিউট কোনো ভুল সুরে নজরুলের গান যেন না হয় সেদিকে তারা দৃষ্টি দেবে। এই জন্য আমরা টেলিভিশন বেতার সব জায়গায় চিঠি দিই, আমরা চেষ্টা করি যে অরিজিনাল টিউনে যেন নজরুলের গান প্রচার করা। সত্যি না, আজকে আপনারা প্রমাণ করেছেন যে আপনারা নজরুলকে ভালোবাসেন এবং এতটা আদর যে এখানে আছে, অনেক কাজের কথা। সুতরাং আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের প্রত্যেকের মধ্যেই আমাদের দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য আছে, সেটা উস্কে দিতে হয়।
সেটাকে জাগিয়ে দিতে হয়, জাগিয়ে দেওয়ার জন্য নেতৃত্ব লাগে। এখানে আমি অনেক মানুষকে দেখছি নেতৃত্ব দেয় না। হ্যাঁ, সেই নেতৃত্ব যদি থাকে মানুষ জাগে, সব মানুষের তার নেতা হবে, কেউ কেউ নেতা হবে, কেউ জাগে না। তারপরে না স্বাধীনতা যুদ্ধ হবে, বাংলাদেশ ভাষা আন্দোলন হবে, এবং সেখানে নজরুল প্রাণিত করবে, রবীন্দ্রনাথ প্রাণিত করবে, এইভাবে তো আমরা এগোবো। এবং আমরা মনে করি যে নজরুল ইনস্টিটিউটের মতো একটি আন্তর্জাতিক নজরুল কেন্দ্র করতে হবে, সামগ্রিক নজরুলকে উপস্থাপন করতে হবে। নজরুল শুধু মুসলমানের কবি নয়, শুধু হিন্দুর কবি নয়, শুধু খ্রিস্টানের নয়, সব মানুষের, সব ধর্মের, সকল সময়ের, সকল কালের মানবতার কবি। আমি মনে করি নজরুল হচ্ছে সবচেয়ে বড় তার যে জায়গা, সেটা মানবতার জায়গা। এবং নজরুল, আমরা তো তার পরবর্তী সময় কবি, আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন যে আধুনিক হতে হলে আগে তোমাকে মানবিক হতে হবে। কোনো একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে, কোনো একটা গোড়ামিক জায়গা থেকে একজন কবি হতে পারে না, খুব বছর। সেটি আমার কাছে মনে হয়। রাজা রাও নামে ভারতের একজন কবি ছিলেন, তিনি থাকতেন আমেরিকাতে। আর চেসব মিওস, আইরিশ কবি। মিওস রাজা রাওয়ের বিরুদ্ধে একটা কবিতা লিখেন। সেই কবিতাটি হচ্ছে যে রাজা রাও তার দেশ সম্বন্ধে খুব খারাপ কথা বলতে সক্ষম, এবং সে হিন্দিতে কবিতা লিখত, সে হিন্দি ভাষা, সে সবসময় ইংরেজিতে লিখত, এবং হিন্দি ভাষায় যারা কবিতা লিখত তাদেরকে লিখতে পারত। কিন্তু যেসব মিওস, সে নোবেল পুরস্কার পেয়েছিল এবং সে লিখত তার ভাষায়, তারপর সে অনুবাদ করে। সুতরাং সব ভাষা, স্বদেশ, জাতিকে উপেক্ষা করে কেউ বড় কবি হতে পারে না। মাইকেল তার সবচেয়ে বড় দৃষ্টান্ত। আর কবিদের কাজ কি? কবিদের কাজ হলো একটা জাতিকে, একটা নেশনকে স্বপ্ন দেখানো, সামনের দিকে নিয়ে যাওয়া। মাহবুব হাসান, আমাদের বড় ভাই, 70 দশকের বিশিষ্ট কবি, তিনি এখানে আছেন, আমি তো জানতাম না। মাহবুব ভাই কি ক্যালিফোর্নিয়াতে থাকে? আপনি একটু দাঁড়ান, আপনি এখানে আসেন না, কথা বলতেছেন না, আমি তো জানি না। তো কবিরা কেন দেশের বাইরে চলে আসছে আমি জানি না। আমাকে কিন্তু ইজাজ ভাইকে অনুপ্রাণিত করছে। আমাদের প্রথম কাজ হলো আমার দেশকে সুরক্ষা করা, কবির কাজ। অন্য মানুষ হয়তো দেশ ফেলে আসতে পারে, কবি পারে না। কবি যদি চলে আসে তাহলে তাকে আবার ফিরে যেতে হবে, বারবার ফিরতে হবে তার স্বদেশে। কারণ আমি মনে করি যে কবির প্রকৃত জায়গা হচ্ছে তার দেশ, তার দেশের যে ক্ষত, তার দেশের অবহেলিত মানুষ, নির্যাতিত মানুষ, তাদের কথা বলা। নজরুল তো আমাদের সেই শিক্ষায় দিয়েছে। এবং সবচেয়ে বড় যে জায়গা, সেটি আমি হ্যাঁ, জীবনানন্দ বলেছেন যে অনেকেই কবিতা লেখে, কেউ কেউ কবি। কিন্তু আমি বলি সকলেই কবি, কেউ কেউ কবি না। সেটাই হলো সবচেয়ে বড় কথা। আর একজন কবি কত বড় গুরুত্বপূর্ণ অনেকে জানে। এই যে আমেরিকাতে আমরা আছি, এখানে জন এফ কেনেডি একবার রবার্ট ফ্রস্টকে তার হোয়াইট হাউসে ডেকে পাঠালো। তখন অ্যাঙ্গোলার সঙ্গে একটা যুদ্ধে, তৃতীয় বিশ্বযুদ্ধের একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে, এবং আমেরিকা যদি তখন যুদ্ধ ঘোষণা করতো, তৃতীয় বিশ্বযুদ্ধ হতো। তো রবার্ট ফ্রস্ট আসলে, উনি আসতে চাইতেন না হোয়াইট হাউসে, দুইবার উনি এসেছিলেন। উনি দুইবার হোয়াইট হাউসে এসেছিলেন। তো একবার যখন প্রেসিডেন্ট বললেন যে এখন তো বিশ্বযুদ্ধের সম্মুখীন আমরা, কি করবো কবি, আপনি আমাকে পরামর্শ দেন। রবার্ট ফ্রস্ট অনেকক্ষণ চুপচাপ থেকে বললেন যে এই যে আপনার হোয়াইট হাউসের সামনে যে ফুলের গাছ, যে প্রজাপতি এখানে এসে বসে, এবং যে সুন্দর আকাশ, এই যে প্রকৃতি, এই যে শিশুরা খেলে, এগুলো হতে লক্ষ কোটি বছরের বিবর্তনের সময় লেগেছে। আর আপনার একটি অঙ্গুলি ফেলে সারা বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে। আপনি সিদ্ধান্ত নেন কি করবেন। কেনেডি তখন সেই যুদ্ধ বন্ধ করে দিলেন। একজন কবির পরামর্শে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের হাত থেকে রক্ষা করলাম। এটাই হলো কবিদের কাজ। আর সবচেয়ে বড় কথা হলো যে আসলে খুব ভালো অবস্থা। আমরা জানি ঢাকা শহরে আপনারা যখন যাবেন, ভিক্ষুকের সংখ্যা দিন দিন বাড়ছে। এটা ইচ্ছা করে তারা ভিক্ষা বৃত্তি নিচ্ছে পেশার জন্য, তারা একটা মানুষ কখন ভিক্ষুক হয়ে যাবে, তারা আর কোনো উপায় থাকে। এখানেও আছে, আমি লাস ভেগাসে গিয়ে দেখে আছে, এখানে হয়তো সব করে, কিন্তু বাংলাদেশের সব করে নয়। আর দিনের পর দিন আপনারা যারা এখানে আছেন, আমি বারবার বলে আপনারা দেখে যাবেন, এখান থেকে আপনারা বলেন, যারা রাজনৈতিক নেতারা আসে, যারা গণতন্ত্রের চর্চা করে, তাদেরকে বলেন যে আপনারা এই জিনিসগুলো থামান, এগুলো বন্ধ করে একটা গণতান্ত্রিক পরিবেশ আমাদেরকে দিন। আমাদের সন্তানেরা, আগের প্রজন্মের মানুষের যেন ভালো থাকে, পরের প্রজন্মের মানুষের যেন ভালো থাকে। আর কবিদের কাজ হলো এই স্বপ্ন দেখানো, একটা সুন্দর দেশ, একটা জাতি গড়ে তোলা। আমি সেদিনের বক্তৃতায় বলেছিলাম যে একটা গুগল সার্চে গেলে গুগল আর্থের মধ্যে গ্লোবালি ওরা একটা ম্যাপ তৈরি করেছে, তার মধ্যে বাংলাদেশ নেই। এই যে বাংলাদেশের বিরুদ্ধে সবসময় একটা ষড়যন্ত্র, একটা
দূরভিসন্ধি কাজ করে। একটা মুসলিম অধ্যুষিত দেশ বলে কিনা জানি না, গ্লোবালি আমাদের দেশের যে এখন যে অবস্থা সেই কারণে কিনা জানি না। তো আমি মনে করি না যে একটা স্বাধীন জাতিকে নিশ্চিন্ত করে দেওয়া যায়। অনেকে চেষ্টা করছে, হাজার হাজার বছর ধরে বাঙালি জাতির উপর নির্যাতন চালানো হয়েছে, কিন্তু কখনো কিন্তু ওই আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডের মানুষকে পদমত করে রাখা যায় দিল্লির সম্রাটরাই পারে না। এভাবে যেন আমরা আমাদের দেশকে, আমাদের জাতীয় কবিকে, আমরা আমাদের বিশ্বকবির রবীন্দ্রনাথকে আমাদের সংস্কৃতির অঙ্গীভূত করে নিই এবং বারবার তাদেরকে স্মরণ করি। আমরা যে যেখানেই থাকি না কেন, আমরা যদি সেই আব্দুল হাকিমের কথা যদি স্মরণ করি যে যেজন বঙ্গতে জন্ম হিংস বঙ্গবাণী সেজন কাহার জন্ম নির্ণয় না জানে, এবং বাংলা ভাষাকে সেই আব্দুল হাকিমের সময় তখন থেকে বাংলা ভাষার প্রতি একটা আঘাত ছিল, তখন থেকেই আমাদের ভাষা আন্দোলনের যুদ্ধ শুরু হয়ে গেছে মধ্যযুগের সেই কবি, এবং এখনো সেই যুদ্ধ চলছে। বাংলা ভাষাকে একটা অন্য ভাষায় রূপ দেওয়ার জন্য যারা এখানে অভিনয় করেন নারায়ণ চৌধুরী জানেন যে একটা কর্পোরেট কালচার আমাদের ভাষার একটা উচ্চারণকে ইংরেজির সঙ্গে টুইস্ট করে দিচ্ছে, এমন একটা উচ্চারণ যে সেটা আমাদের প্রকৃত উচ্চারণ নয়। নাটকগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় আমরা বলছি যে না, বাংলার একটা প্রমিত উচ্চারণ আছে, বাংলা ভাষার একটা প্রমিত উচ্চারণ আছে যে ভাষায় আমরা শুদ্ধভাবে কথা বলতে চাই। যদি আমাদের অনেক লোকাল ল্যাঙ্গুয়েজ থাকুক না কেন, কিন্তু আমাদের একটা প্রমিত লেখ্য রূপ আছে বাংলা, সেটি যেন নষ্ট না হয়। কিন্তু খুব সুকৌশলে একটা কর্পোরেট কালচার আমাদের উচ্চারণকে, আমাদের বাংলা ভাষার যে প্রমিত উচ্চারণটাকে ধ্বংস করে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে, তার বিরুদ্ধে আমরা কথা বলছি। তো কবিদের দেখতে পারবে কেন? যাদের টাকা পয়সা আছে তারা কি কবিদের দেখতে পারবে? আমরা তো টাকা পয়সা চাই। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই পুরস্কার কবিতার তার বউ সম্রাট দাওয়াত দিয়েছে কবিকে, সবাইকে দিয়েছে, কবি এক কোণায় বসে আছে, রাজা সবাই সম্রাটের সঙ্গে কথা বলছে, রাজার সঙ্গে কথা বলছে, মন্ত্রীরা কথা বলছে, কিন্তু সব শেষে ডাক করলো কবি। যে কবি ডাক করলো সব মন্ত্রীরা পালিয়ে গেল, আরে আমি খেতে পাই, আমাদের দরকার নেই। কিন্তু রাজার সঙ্গে কবি যখন কথা হলো, সে দর্শন নিয়ে, দেশ নিয়ে, সমাজ নিয়ে, জাতি নিয়ে খুব অভিভূত হলেন রাজা। বললেন তুমি কি চাও? বললো আপনাদের ফুলের মালা। তার ওয়াইফ যে ধার করে তাকে পোশাক পরিচয় থেকে দিয়েছিল, ভেবেছিল আজকে খুব স্বর্ণালঙ্কার কবি নিয়ে আসবে, অনেক টাকা পয়সা আনবে রাজার কাছ থেকে, কিন্তু তা তিনি পাননি, ফুলের মালা পেয়েছিল। সুতরাং আমরা কবিরা খুব একটা টাকা পয়সা চাই না, আমরা ফুলের মালা চাই, ভালোবাসা চাই। আমাদের মূল কাজ হলো দেশের জন্য, জাতির জন্য, ভাষার জন্য কাজ করা। সেটি কিন্তু প্রকৃত কবিরা সবসময় কাজ করে। আমরা যদি আল মাহমুদের কথা ধরি, মনোযোগের কথা ধরি, রফিক আজাদের কথা ধরি, তাদের কি কোনো টাকা পয়সা আছে? মহাবাসন তো টাকা পয়সা খুব একটা নাই, চাকরিও মনে হয় যুগান্তরে ছিল, এখন নাই, তারপরে চলে আসে। তো এইরকম হলো অবস্থা। অভিনেতারা একটু ভালো থাকে, নাজার ভাই অনেক অভিনয় করে, 20টা চ্যানেল, নাজার ভাই অভিনয় করে অনেক টাকা পয়সা পায়, কবিরা আবার অত পায়। তবে ইদানিং কবিরা যদি আমার একটু উপস্থাপনা করে, যদি আমরা করার সুযোগ পাই, কবিতা টবিতাতে কিছু হয়, কিন্তু অন্য অন্য জায়গার চেয়ে কম আছে। যাই হোক, তো আমার কবিতা একটা, সেই পটভূমিতে একটা কবিতা লিখেছিলাম, ওটার নাম হচ্ছে সোনামুখী ধানশীষ পূর্ণ প্রাঞ্জল। সারা রাত বৃক্ষ হননের শব্দ, বনস্থলী ভূমিসজ্জা নেয়, আমার সুপ্রিয় সেই সব পবিত্র গাছেরা, যাদের আমি ভালোবেসে শুনেছি কতবার, তাদের আত্মনাদ শুনে সারা রাত আমাকে কাঁদতে হলো বদ্ধ হয়ে। এখন বুকের গভীর থেকে প্রতিদিন এ দৃশ্য উঠে আসে স্বপ্নের ভেতর, কুঠারের কঠিন হৃদয় সেই নগ্ন অন্তরক। আমার সমস্ত শরীর সারা রাত নুনের আলোকে ডুবে থাকে, কপালের দুপাশ পেয়ে যন্ত্রণার স্রোত নামে ঘাড়ে নদীতে। প্রতিদিন স্বপ্নে সারা রাত এইভাবে অবিরাম অশ্রু বিস্মরণ। আমি হাঁটু মুড়ে বসি, ধোয়াতে মুখ চেপে কাঁদি, আমি জানি একদিন বৃক্ষের জন্য সবাইকে কাঁদতে হবে। আমার যার পাশে বিষণ্ণ ধ্বংসস্তূপ, রূপলী মাছের সমাধি, নিহত বৃক্ষের সব, বুঝতে পারি জীবনের সব তৃষ্ণা একাগ্র হলে বুকের মাটিতে অঙ্কুর উদ্গমের দেখা জন্ম নেয়। তারপর একদিন বৃষ্টি ধারায় স্নাত বৌদ্ধভূমিতে বৃক্ষের দিন আসে ব্রহ্মপুত্র, পত্রালীর নৌকা ভাসে সবুজ বাতাসে। আমি সব কান্না, সব মৃত্যু মুছে ফেলে সেই দুঃখময় দিনের কাছে যাব, তার ফসলিম ফুল ও গন্ধময় আশ্চর্যের কাছে। তার ধানশীষ ডালপালা নুয়ে থাকে সম্পদের ভারে, আমি এক
সোনামুখী ধানশীষ পূর্ণ প্রাণ যাও। সমকালে কালবেলা, সমকালে কালবেলা, কালে কালে দীর্ঘ বেলা যায়। আলেয়ার অসহ্য ঘামে সমকাল শুদ্ধ ভিজে ওঠে। বৃষ তার কাঁধ থেকে ফেলে দেয় বৃদ্ধ পৃথিবী। মাঠ কাঁপে, নদী কাঁপে, অরণ্য অরণ্য কাঁপে প্রাণী। আমি কাঁপি, আমি কি মানুষ না প্রাণী? মানুষ কাঁপে না শীতে, শীতান্ধ ষাঁড়ের দাঁতে দীর্ণ হয় চাঁদের আগুন। মৃত্তিকা শিশুর টানে আকাশের স্তম থেকে শিশিরের দুধ ঝরে, রক্ত ঝরে, নপুংসক রাত্রি ঝরে পড়ে। সমকালে কালবেলা, কালে কালে দীর্ঘ বেলা যায়। গড়ায় গভীর ভাবে মাথরের রুট, মরু কানাভার মতো আতঙ্ক উঠে আসে মানুষে মানুষে। মানুষ তবুও থাকে, থাকে। আমি থাকি না, শুধু পালাই ভেতরে শামুকের সন্দেহে নিজেকে লিপ্ত হতে দিই। আমি কি মানুষ নাকি মানুষের মর্মান্তিক প্রবৃত্তি, ঘৃণা? কালবেলা, সমকাল, কালে কালে দীর্ঘ বেলা, বন্দান্তর বেলা যায় যায়। চল 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 গানটি বাংলাদেশের রণসঙ্গীত আছে, কিন্তু ওই গানটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গান হিসাবে, জাতীয় গান হিসাবে ওটাকে স্বীকৃতি দেওয়ার জন্য জাতীয় গান এবং জাতীয় সঙ্গীত দুটো ভিন্ন জিনিস। জাতীয় অ্যানথেম যেটা আমাদের আছে তা আছে, কিন্তু ওই ব্যাপারে আমাদের লস অ্যাঞ্জেলেস ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যানথেম অ্যান্ড ন্যাশনাল সং, সো এটা ইন্ডিয়াতে আছে এবং লন্ডনেও আছে। তো আমরাও এই ব্যাপারে আমরা প্রস্তাব রাখতে চাচ্ছি নজরুল ইনস্টিটিউটের কাছে, যে উনি এ ব্যাপারে একটা মোবিলাইজেশন করেন সরকারের সাথে, যে এটা করা যায় কিনা। চল 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 এটা যেহেতু রণসঙ্গীত হিসাবে আছে, সেটাকে জাতীয় গানে পরিণত করা যায় কিনা। এখন আমাদের সব শেষের আগে অনেক আনন্দিত এবং আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এখানে অনেক গুণীজন আছেন, ইনান সাহেব আছেন, বা আপনারা সবাই আছেন। আর এই আপনারা যে প্রবাসে বসে এত সুন্দরভাবে সংস্কৃতি চর্চা করছেন, এটা অনেক বড় একটা ব্যাপার। আমি আগের দিনও একই কথা বলেছি, এবং সেই সঙ্গে আপনারা আমার দাদুকে, বাংলাদেশের জাতীয় কবিকে স্মরণ করছেন। তার সাহিত্য, গান, কবিতা এগুলো নিয়ে চর্চা করছিল, এবং যাতে বিদেশিদের কাছে নজরুল অনুবাদিত হয়ে আরও বেশিভাবে পৌঁছে যান, সেই কাজ করছে তরঙ্গ, ক্যালিফোর্নিয়া এবং ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি। এইটার জন্যে অনেকেই আমাদের মানে অভিনন্দন থাকবে। এবং একটু আগে একজন বললেন যে বাংলাদেশে একটা জাতীয় অ্যানথেম তো আছেই জাতীয় সঙ্গীত হিসাবে, আর চল চলটা রণসঙ্গীতে ছিলেন। একটা ঘটনা বলি আপনাদের, কারণ আমি এই ঘটনাগুলি বলি, দাদু তিনি তো অনেকেই অনেক কথা বলেছেন, আমি সেই সব দিকে যাচ্ছি না, অনেকটা রাত হয়ে গেছে, একজন শিল্পী আছেন গান করবেন। এটা 71 যখন শেষ হয়ে গেল, তখন বঙ্গবন্ধু কলকাতার রাজভবনে আসলেন, এবং সেখানে আমার বাবাকে এবং আমার চাচাকে ডেকে পাঠালেন, মানে কাজী সব্যসাচী ওর অনিরুদ্ধকে ডেকে পাঠালেন। এবং আপনারা সবাই জানেন, কিন্তু একটা বিষয় হচ্ছে যে কবি নজরুলের দুই পুত্র কিন্তু ভীষণ অসাধারণ প্রতিভাবান একজন ব্যক্তিত্ব, তাদের নিয়ে কিন্তু কেউ কথা বলেন না। এটা অত্যন্ত, আমি বলবো, দুঃখজনক। আমি তাদের নিয়ে তাদের তো কথা বলবোই, কিন্তু এটা আমার দায়িত্ব আপনাদের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু সেই সঙ্গে বাংলাদেশে যারা কবি সাহিত্যিক যারা এই দুই পুত্রকে চেনেন, তাদেরও উচিত তাদের সম্পর্কেও কথা বলা। 21 সালে তখনকার সময় সমাজকে যেভাবে অনুপ্রাণিত করেছিল স্বদেশী আন্দোলনে যোগদান করতে, লক্ষ লক্ষ মানুষ উদ্বুদ্ধ হয়েছিলেন সেই কবিতা পড়ে। সেরকম আমার বাবা কাজী সব্যসাচী বিদ্রোহী কবিতা পড়ে সারা বাঙালির ঘরে বিদ্রোহী পৌঁছে দিয়েছিলেন। এবং একটা সময় যে আধুনিক কবিতা আবৃত্তি করে হাজার লাখ মানুষকে যে স্তব্ধ করে বসিয়ে রাখা যায়, সেটা কিন্তু সব্যসাচী করেছিলেন। এবং প্রথম প্রদর্শক, আমি বলবো যে আবৃত্তির জগৎকে একটা শিল্পে পরিণত করার যে প্রথম প্রদর্শক তিনি ছিলেন। কিন্তু সেটা এখন কেউ স্বীকার করেন না, তাকে অনুসরণ করে যাচ্ছে, কিন্তু তাকে স্বীকার করছেন না। আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটা সব্যসাচী পুরস্কারের জন্য অনেক চেষ্টা করেছি, যেহেতু আমার তো অনেক টাকা নেই যে আমি একাই এটা করতে পারবো, আমার স্পন্সর লাগবে,
আমি বিদেশ মানে বাংলার যারা বাবার সাথে, আপনারা সবাই জানেন যে, আচ্ছা এনিওয়ে আমি ভুলে গেছি, ওই বঙ্গবন্ধু যখন আসলেন ৭১-এর পরেই কলকাতার রাজভবনে, তখন বাবাদের ডেকে পাঠালেন এবং সেখানে বললেন দেখো আমি যেহেতু রবীন্দ্রনাথের আমার সোনার বাংলাটা জাতি সুন্দর করে ফেলেছি, সেখানে নজরুল আমার অত্যন্ত প্রিয় কবি এবং তার চঞ্চল গানটা রণসঙ্গীত হবে। এবং সেইখানে একটা ছবি আছে দেখবেন, বঙ্গবন্ধুকে আমার চাচা অনিরুদ্ধ একটা স্টাফ নোটেশন করে দিলেন চঞ্চলের, যেটা মানে মার্চ পাস্টের গান তো এটা, এখানে যখনই বিদেশ থেকে হেড অফ দ্য স্টেটরা আসবেন তখন এটা বঙ্গভবনে বা প্রেসিডেন্ট হাউসে এটা বাজানো হবে এবং সেই সঙ্গে সারা দেশেই এটা বাজবে, চলবে, গাইবে, ছেলেমেয়েরা গাইবে, স্কুল কলেজের সব জায়গায়, বিশ্ববিদ্যালয়। কিন্তু সেটা অদ্ভুতভাবে, আমি ২৭ বছর হলো বাংলাদেশে বাস করছি, শুধু কিন্তু আপনারা আমাদের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না যে আপনারা এটা করুন, ইনস্টিটিউট এটা করুন, সরকার এটা করুন, তা না। কিন্তু আপনারা প্রবাসী বাঙালিরা, আপনাদের কিন্তু একটা দায়িত্ব আছে যে এই কাজগুলো আপনাদেরকেও মানে একটা সোচ্চার হতে হবে। নজরুলের রণসঙ্গীত বন্ধ হয়ে গেছে, চল এখন আর গাওয়া হয় না। এবং আরেকটা ব্যাপার যে প্রতি বছর যখন পয়লা বৈশাখ আসে, আগে আমরা ছোট্টনি কর তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনের কালবৈশাখীর ঝড়, কিন্তু এই গানটাও বন্ধ হয়ে গেছে। এক এক করে নজরুলের এই বিখ্যাত কোনো গানগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং আমরা বলছি তাকে মানুষের কবি, সাম্যের কবি, বিদ্রোহের কবি, কিন্তু জাতীয় কবিও বলে ফেলেছি। কিন্তু সেই সঙ্গে তো আপনারা জানেন ১৯২৯ সালে তাকে জাতীয় কবি বলা হয়ে গিয়েছিল কলকাতার অ্যালবার্ট হল। সেখানে কে ছিলেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, এরা সবাই ছিলেন। এবং সেদিনকেই ঘোষণা দেওয়া হয়ে গেছিল বাঙালির তরফ থেকে, বাঙালির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এই সংবর্ধনা দেওয়া হয়েছিল। তাই তখনই তাকে জাতীয় কবি বলা হয়ে গিয়েছিল। আর জাতীয় কবি বলছি এবং তাকে আমরা সর্বসাধারণের কাছে পৌঁছাচ্ছি না এবং সর্বতোভাবে তাকে আমরা নিচ্ছি না, ব্যবহার করছি না তার গান, কবিতা। আজকে আমার সামনে প্রখ্যাত একজন শিল্পী বসে আছেন, নাদের ভাই, ওনাকে আমি একটা কথা বলি, বাংলাদেশে প্রচুর নাটক দেখলাম এই পর্যন্ত, কিন্তু সেই সব নাটকে রবি ঠাকুরের গান ঠিকই আছে। আমি বলছি না রবি ঠাকুরের গান আপনারা বাজাবেন না বা ব্যবহার করবেন না, কিন্তু নজরুলের অসংখ্য গান আছে আধুনিক, প্যাথোস, মানে কোন গান, কোনো দিক যে তিনি ব্যবহার করেননি গানের মধ্যে, যে যেখানে আমি নাটকের মধ্যে ব্যবহার করতে পারবো না, কিন্তু না করেন না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আর আরেকটা কথা হচ্ছে যে এখন আপনারা সোচ্চার হবেন যে চলটা কেন বাজানো হচ্ছে না, আপনারা সরকারকে বলবেন। আজকে দেখুন ক্যানাডাতে কিছু ছেলেরা, বাংলাদেশিরাই কিন্তু মাতৃভাষাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারা লড়াই করে কাজটা করার জন্য আজকে সারা পৃথিবী নয়, আজকে ২১শে ফেব্রুয়ারি সহ নিজেদের মাতৃভাষা পালন করে যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে। সেরকম আপনাদেরকেও, আপনাদের যদি নজরুলের ভালোবাসা নিয়ে একটা আজকে স্মরণসভা করেছেন, কবিতা উৎসব করেছেন, বাবাকে ভীষণ মনে পড়ছে, বাবার সাথে এত কবিতা সন্ধ্যা করেছি, মানে গিয়েছি, এত সুন্দর সুন্দর কবিতা তিনি আবৃত্তি করেছেন। আপনারা অবাক হয়ে যাবেন যে রবি ঠাকুরের জন্মদিনে গেছেন, সেখানে তাকে বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে বলছে। না, আমরা বিদ্রোহী কবিতা না শুনলে আপনাকে নামতে দেবো না। এইরকম অনুষ্ঠান আমি দেখেছি, বিচিত্রা অনুষ্ঠানে গেছে, যেখানে হেমন্ত মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, বাবা, মানে শ্যামল মিত্র, মানে কোনো কেউ বাদ ছিল না। বম্বের কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, সুমন কল্যাণপুর, মুকেশ, এদের মাঝখানে বাবারা অনুষ্ঠান করে বেরিয়ে গেছে। তো সেই একটা সময় ছিল এরকম যে আমরা কঠিনভাবে একটা বলয়ের মধ্যে থাকবো, কিন্তু আমাদের নিজস্বতা কখনো ভুলবো না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারাও জানেন নজরুলের যেসব কাজ এখনো হয়নি, অসম্পূর্ণ রয়ে গেছে, আপনাদের মতন এত গুণী ব্যক্তিত্ব যারা আছেন, কবি সাহিত্যিক যারা আছেন, আবার স্টালিন একটু আক্ষেপ করলেন যে অনেক কবিরা এখানে চলে এসেছেন, কিন্তু সত্যিই তো বাংলাদেশকে আমরা খুবই ভালোবাসি, আমাদের নিজের দেশ, আমার মাটি, কিন্তু আমাদের অনেক কাজে কর্মে বা অনেক অভিমানে কিন্তু আমরা তখন দেশটা ছাড়তে বাধ্য হই। আমি জানি না এটা ঠিক কথা বলছি কিনা, কিন্তু এখানে এত অপূর্ব একটা দৃশ্য। ক্যালিফোর্নিয়া সবসময় আমার একটা প্রিয় স্টেট এবং লস অ্যাঞ্জেলস আমার একটা ভীষণ একটা কি বলবো, একটা ভীষণই প্রিয় একটা জায়গা। আর সেখানে ভ্যালেন্সিয়াতে এসে থেকে এবার তরঙ্গ থেকে আমাকে এখানে রাখা হয়েছে, সিপার ভাই আছেন, মজিদ ভাই আছেন, এনারা সবাই আমাদেরকে এত মানে মানে কি বলবো, আমি ভীষণভাবে মুগ্ধ এবং মানে অনুভূতি আমি প্রকাশ করতে পারছি না। যে দাদু একটা সময়, দাদু না বাড়ি, আমি না না ওই জায়গাটা কতটা এখন মনে পড়ছে না ঠিক। হ্যাঁ, তা ওখানে না দাদু না একটা 1 চিলতে জমি পেয়েছিল, ওখানে গিয়ে
দুই ছেলে তখন 10-12 বছর বয়স, দুজনকে হাত ধরে নিয়ে প্রমীলা দাদিকে নিয়ে ওই জায়গাটা দেখতে গেছে এবং বলেছে এখানে আমি একটা একতলা বাড়ি করবো, সামনে বাগান থাকবে, আমার ছেলেরা খেলাধুলা করবে। কিন্তু তখনই তার পাশ দিয়ে একটা ময়লার গাড়ি যাচ্ছিল, ময়লার গন্ধ ছড়াতে ছড়াতে। তখন দাদু জিজ্ঞেস করলো এই গাড়িটা প্রতিদিন এখান থেকে পাস করবে? বললো হ্যাঁ। দাদু বললো তাহলে আমার ছেলেদের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, এখানে বাড়ি করা হবে না। সেইটাই লাস্ট তার বাড়ি না করার পরিকল্পনা সেখানেই শেষ। এবং অসুস্থতার পরে এত বাড়ি বদলেছেন তিনি, নিজের একটা বাড়ি পর্যন্ত করতে পারেননি। তাই বলছি যে দাদুরও একটা আশা ছিল। তা এখানে আপনাদের এত সুন্দরভাবে থাকতে দেখে না আমার দাদুর কথা মনে পড়ছে, আমাদের নিজেদের কথা মনে পড়ছে। এবং আপনারা ভীষণ সুন্দরভাবে আছেন, যেটা আমার দাদুরা একটা সময় আশা করেছিল। অনেক অজস্র কবি শিল্পীরা আছেন, তারা আরো বেশি ভালো করে আপনারা নিজেরা কাজ করতে পারবেন বলে মনে করি। এখানে স্বদেশে বিদেশে থেকেও স্বদেশের জন্য আপনারা কবিতা গান পাঠাতে পারবেন এখানে বলে মনে করি। এবং আজকে আর কি বলবো, আরো দুটো কথা বলি। দাদু ভীষণ, আমি দাদু দুঃখের দিকগুলো সবসময় বলা উচিত না, ওটা তো থাকবেই কবিদের জীবনে। দাদু ভীষণ ফুটবল খেলা পছন্দ করতেন, মোহামেডান ভীষণ তার প্রিয় একটা দল ছিল। প্রায় ফুটবল খেলা দেখতে মাঠে চলে যেতেন। লাস্ট খেলা দেখেছেন বোধহয় 1940 বা 41 সালে, দুই ছেলেকে নিয়ে। এবং হেমসোম ছিলেন, নিতাই ঘটক ছিলেন, তারপরে আরো অনেকেই ছিলেন তার সাথে। প্রায় বন্ধু বান্ধব ছেলেদের নিয়ে ফুটবল খেলা দেখতে চলে যেতেন। এবং যখন মোহনবাগান 3-4টে করে গোল দিয়ে দিচ্ছে, ভীষণ চিৎকার করলেন, এত চিৎকার করে যে মাঠ শুধু লোক খেলা চেড়া দেখে সে দাদুর দিকে হাঁ করে তাকিয়ে আছে। দাদুর ওই বাচ্চাদের মতন শিশু সুলভ ব্যবহার দেখে সবাই কবিকে দেখছে। এই বড় বড় চোখ, ঝাঁকড়া ঝুঁকি, ফুটবল খেলা দেখেও শিশুর মতন হয়ে যেতে পারেন। হঠাৎ দেখলেন যে মোহনবাগান একটার পর একটা গোল খেয়ে যাচ্ছে, তখন একেবারে স্তব্ধ হয়ে গেলেন। সোজা ছেলে দুটোকে একটা গাড়িতে করে তুলে বাড়িতে এসে সোজা নিজের রুমে গিয়ে শুয়ে শুয়ে 1 ঘন্টা ধরে কাঁদলেন। তারপরে আর কারোর সাথে কথা বললেন। এই ছিলেন নজরুল। অনেক, আমি না রাত্রেবেলায় দাদুকে পড়ি, আমার ভীষণ মানে আমার দেখতে পাচ্ছি এতটা রূপে, মানে আমি ভাবতে পারছি না যে মাত্র 23 বছর তার সৃষ্টিকাল ছিল, 43 বছর বয়সে বাকরুদ্ধ হয়ে গেলেন এবং সৃষ্টিকাল স্তব্ধ হয়ে গেল। তারপরে তিনি যে আমাদেরকে দিয়ে গেছেন সেখানে তিনি অমর হয়ে আছেন। তা আপনাদের এই বাঙালির ভালোবাসা যতদিন থাকবে, বাঙালি থাকবো আমরা সবাই, ততদিন আমরা নজরুলকে স্মরণ করবো, নজরুলকে ভালোবাসবো। এবং নজরুল যে আমাদের বিদ্রোহের কথা বলে গেছেন, সাম্যের কথা বলে গেছেন, ভীষণভাবে অসাম্প্রদায়িক চেতনার কথা বলে গেছেন, এগুলো যেন আমরা ধারণ করতে পারি। এবং আপনাদের কাছে, সবার কাছে আমার একটা অনুরোধ যে আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা নিশ্চয়ই নজরুলের জীবনটা পড়াবেন। নজরুল, রবীন্দ্রনাথ, মানে আমাদের দেশের মনীষীদের এদের জীবনচারণ যখন এরা জানবে, তখন কিন্তু ওদের চলার পথটা আরো বেশিভাবে আলোকিত হবে বলে মনে করি। কারণ এরা তো বাংলা পড়তে পারছে না, যারা এখানে জন্মাচ্ছে, এখানে পড়াশোনা করছে, কিন্তু আপনাদের যারা বাঙালি বাবা মা আছেন তাদের বিরাট একটা দায়িত্ব থাকবে এদের সাথে পরিচয় করানো। আবারও আপনাদের আমার সবাইকে অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আপনাদের সাথে মিলিত হতে পারে ভীষণ খুশি আমি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক উত্তর মানে কি, এটা ইনফরমেশন দেওয়ার জন্য। বাংলাদেশে আমি খুব ছোটবেলা থেকেই নাটক করি মঞ্চে। আমার একটি নাটকের দল আছে, ঢাকা পদাতিক, এটা বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন গঠিত। এবং আমরা বেশিরভাগ মিউজিক্যাল ড্রামা করে থাকি বাংলাদেশে। এবং এর মধ্যে অনেক বিখ্যাত নাটক আছে। সবচাইতে যেটা আমি মনে করি যে কালজয়ী মঞ্চ নাটক, বিষাদ সিন্ধু মোশাররফ হোসেনের 5.5 ঘন্টার, এখানে আমার মনে হয় স্টার্লিং ভাই দেখেছে। এবং আমরা বাংলাদেশে এই রকম মঞ্চ পরিকল্পনা নিয়ে নাটক অতীতে হয়নি। আমি নিশ্চিতই আগামী 50 বা 100 বছর এরকম হবে না। এবং সেই নাটকটিতে নজরুল সঙ্গীতে, নজরুলের সুরের সর্বোচ্চ ব্যবহার করেছি আমরা। অন্তত 50টা গান ছিল 5.5 ঘন্টার নাটকে। ওর মধ্যে 30 থেকে 40টাই কিন্তু নজরুলের গানের সুর আমরা করেছি। এবং বিভিন্ন নাটকে আমরা এই দেশে ইঙ্গিত, জলদাস আমরা কিন্তু ব্যবহার করি। কারণ আমরা বিশ্বাস করি যে বাঙালির সংস্কৃতি বা বাঙালির শেকড় এখানটায় আছে এবং এইটাকে ধরে রাখতে হবে এবং এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। থ্যাংক ইউ।